সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মরদেহ আজ বিকেলে দেশে আনা হবে। তাকে বহনকারী বিমানটি বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারবো। আসলে যখন অসুস্থ ছিল তখন প্রায় একটু করে জ্ঞান ফিরলেই বলতো যে সুস্থতা। অবশেষে বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়ে এই মাত্র শেষ যে তথ্য পাওয়া গেল। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নির্বাচনের পর কিন্তু মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে যান। তিনি একদিনের জন্য সংসদে যেতে পারেননি, যার কারণে অনেকের মনে প্রশ্ন ছিল যে আসলে মির্জা আব্বাস তিনি কি বেঁচে আছেন কিনা। তো দর্শক, এই মাত্র যে তথ্য পাওয়া গেল, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও অভ্যন্তরীণ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার সময় মাঝ আকাশে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকাল থেকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হয় যে মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেছেন। মুহূর্তেই এই খবরটি ভাইরাল হয়ে পড়ে। গুজবের প্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেল এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি দেশেই আছেন এবং তার শারীরিক অবস্থা স্বাভাবিক। সিঙ্গাপুর যাওয়া বা অসুস্থতার বিষয়টি গুজব বলে তারা উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে বা জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে তার দল। সাধারণ মানুষকে এ ধরনের কোনো অসমর্থিত খবরে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি নেতা মির্জা আব্বাসের মৃত্যুর সংবাদটি স্রেফ একটি গুজব। আমাদের হাতে আসা সবশেষ তথ্য অনুযায়ী তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে। বিভ্রান্তি এড়াতে যে কোনো তথ্যের সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গতকাল ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে মির্জা আব্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শারীরিক পরিস্থিতি আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। আজ বিকেলে তার সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে বিকেলে শুরু হওয়া এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে ছুটে যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আইসিইউতে গিয়ে তার শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন। এর আগে জামায়াতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে দেখতে যান। তবে একজন মুমূর্ষু রোগীর ক্ষেত্রে আইসিইউর ভেতরে এভাবে রাজনৈতিক নেতাকর্মীদের দলবল সহ প্রবেশ এবং মোনাজাত বা ফটো সেশন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কতটা যৌক্তিক তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
মির্জা আব্বাসের এই আশঙ্কাজনক অবস্থার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর ব্যবহারকারীর কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে এনসিপি সমর্থিত কিছু অনলাইন গ্রুপ এবং আইডি থেকে মির্জা আব্বাসের মৃত্যু কামনা করে এবং অশ্রাব্য গালিগালাজ করে পোস্ট দেওয়া হচ্ছে। আলোচনায় উঠে আসছে যে গত নির্বাচনের সময় থেকেই তাকে চরম মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল। এমনকি ইফতার পার্টিতে তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে। নেটিজেনদের অভিযোগ, ঢাকা ৮ আসনটি শূন্য হওয়ার আশায় কিছু গোষ্ঠী এই নোংরা খেলায় মেতেছে। যদিও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের অসুস্থতার পর তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন, তবুও তার অনুসারী বা সমমনাদের একটি অংশের এমন আচরণ রাজনৈতিক শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করছে। একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দায়িত্বরত উপদেষ্টার বিরুদ্ধে অনলাইনে এ ধরনের অপপ্রচার ও মৃত্যু কামনার বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিশ্লেষকরা মনে করছেন এই রাজনৈতিক নোংরামি যদি বাংলাদেশের সংস্কৃতি। তো দর্শক, আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। একটা কথা আছে বাংলায়, সুসময়ে সবাই তো বন্ধু হতে চায়, অসময়ে সবাই খাড়া খাড়া বাঁশও দেয়। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সাথে চীনের যে অভূতপূর্ব একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে পদ্মা সেতু, এরকম অনেক মেগা কনস্ট্রাকশন চীনের কিন্তু বাংলাদেশ থেকে তারা নেওয়ার সুযোগ হয়েছে। এছাড়াও বিভিন্ন ভাবে চীন বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। আর এটা নিয়ে ভারতের সাথে প্রায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের একটা টানাপোড়েন কিন্তু থাকতো। আপনাদের খেয়াল থাকার কথা, ভারতের দিকে একটু বেশি ঝুঁকলে চীন রাগ করতো, আবার চীনের দিকে একটু বেশি ঝুঁকলে ভারত রাগ করতো। এই মাঝখানে বসে একটা খেলা কিন্তু আওয়ামী লীগকে খেলতে হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকারকে এমন এক বাস দিছে চীন, যে তথ্য উপাত্ত দেখা আমাদেরও আশ্চর্য লাগতেছে যে কেন এতদিন চীন তারা এই বিষয়গুলোকে প্রকাশ করে নাই। এখন কি আসলে অন্য কোন উদ্দেশ্য চীনের, নাকি ঘটনা সত্য? আসলে কি আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ডগুলোকে প্রশ্রয় দিছে? আসুন দেখি। তবে শেখ হাসিনার একটা কথাকে অনেকে কোট আনকোট বলেন যে ভারতকে যা দিছি তারা মনে রাখতে হবে। এখন আসলে কিনা সবার অজান্তে আমাদের এই যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের যে পানি আছে, সেই পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে আপনার সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশের এই সমুদ্র সীমার তল থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার প্রাকৃতিক সম্পদ, গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরি গোপন নকশা এত বছর পর ফাঁস করছে আপনার চীন। তারা বলছে যে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে এবং গোপনে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, আর এতে করে বাংলাদেশের যে গ্যাস চুরি হয়েছে সেই তথ্য সামনে আনছে বেইজিং। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই মুহূর্তে বিএনপি। আর ঠিক সেই সময় আপনার এই যে একটা প্রতিবেদন চীনের, এটা তোলপাড় পাকা দিচ্ছে। আপনার বলা হচ্ছে যে বিজ্ঞান এবং পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করেছে। ভারত তার সীমানায় বিশেষ কৌশলে মাটি না করে সোজা স্ল্যান্ড ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনি ভাবে বাংলাদেশের গ্যাস আপনার কি বলা হয় যে পাইপে ঢুকিয়ে নিয়ে আপনার চলে যাচ্ছে। সেখান থেকে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হচ্ছে। এতে করে প্রাকৃতিক নিয়মে বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাস আপনার এই ভারতের যে সেটআপ করা ফাইবারের যে গ্যাসের কি বলা হয় যে ধরেন পাইপ, সেটার দিকেই ধাবিত হচ্ছে। অতি মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও ভারতের আধুনিক বিজ্ঞানের যে খেলা, সেই কারণে আপনার প্রায় পুরোপুরিটাই চলে যাচ্ছে ভারতের কাছে। আপনার 1990 সালে সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, খেয়াল আছে নিশ্চয়ই, ইরাক কুয়েতকে আক্রমণ করেছিল। তার অন্যতম কারণ ছিল এই স্লাড রেলিং, অর্থাৎ ইরাক অভিযোগ করেছিল
কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচে দিয়ে এই বাঁকা পাইপ ঢুকে